1992 সালের এক বিভীষিকাময় রাতে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। নিজের স্বামী আর ছোট ছেলেকে খুনের অভিযোগে এক মাকে 25 বছর জেলে থাকতে হয়। কিন্তু কেউ জানত না ছেলেটা আসলে মারা যায়নি, সে হঠাৎ করেই ওই রাতে গায়েব হয়ে গিয়েছিল। আজকে বলবো 2017 সালের মাস্ট ওয়াচ একটা কোরিয়ান সাইকোলজিক্যাল হরর মুভি হাউস অফ দ্য ডিসঅ্যাপিয়ার্ডের গল্প, যার শেষে আছে একটা মারাত্মক টুইস্ট। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দিও। গল্পটা শুরু হয় 1992 সালের একটা সুন্দর সকালে। জিওন আর হয়েজে সৎ ভাই। সৎ হলেও তাদের মধ্যে সম্পর্কটা খুবই ভালো ছিল। হয়েজে তাদের মা মিহির প্রথম পক্ষের সন্তান। এক দুর্ঘটনায় হয়েজের বাবা, যে কিনা একজন পুলিশ অফিসার ছিল, সে মারা গেলে মিহি দ্বিতীয় বিয়ে করে চুলজুংকে। মিস মিহি তার দুই ছেলেকে সমানভাবে ভালোবাসলেও জিওনের বাবা কখনোই হয়েজেকে নিজের সন্তানের মতো স্নেহ করত না। হয়েজে আর জিওনের তার বন্ধু চই আর ইয়নহির সাথে ভালোই সময় পার হচ্ছিল। হয়েজে ইয়নহিকে মনে মনে পছন্দ করত, আর কোথাও গেলে ইয়নহি হয়েজের সাইকেলেই উঠত। ঘটনা চলে আসে এবার 2017 সালে, মানে বর্তমানে। মিহি এখন বৃদ্ধ আর অনেকটাই অসুস্থ। তার শারীরিক অবস্থা আর বয়স বিবেচনায় সে তার সাজার বাকি সময়টা বাড়িতে থাকার অনুমতি পেয়েছে, আর এই দুইজন পুলিশ সার্বক্ষণিক তার নজরদারিতে থাকবে। সেদিন বিকেলে কাছেরই এক চার্চ থেকে একজন তরুণ পাদ্রী মিহির সাথে দেখা করতে আসে। পাদ্রী বলে সে একটা ফর্ম পূরণ করাতে চায়, কারণ সে নাকি প্রতি বছর জেলে থাকা কয়েদিদের জন্য ক্রিসমাস আর ইফতারের আয়োজন করে। পাদ্রী একসময় মিহির কাছে সেদিন রাতের ঘটনা জিজ্ঞাসা করলে ঘটনা আবার 1992 সালে চলে আসে। দেখা যায় জিওনের বাবা মানে চুলজুং মাতাল হয়ে ঘরে ঢুকেছে, এমন সে প্রায় করে। কিন্তু আজকে তার শার্টে কোনো একটা মেয়ের লিপস্টিকের দাগ পেলে সেই রাতে তাদের ভীষণ ঝগড়া হয়, আর এই কারণে চুলজুং রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। তখন সে হয়েজেকে ঘরের একটা কোণে দাঁড়িয়ে থাকতে দেখে। এই সিনটাকে কিন্তু মনে রাখতে হবে। চুলজুং চলে যাওয়ার পর মিহি ঘরের দরজা বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পরেই আচমকা কেউ একজন জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে। প্রথমে মিহির মনে হয় জীবন বা হয়েছে কেউ একজন মজা করছে, কিন্তু ওই পাশ থেকে কোনো উত্তর না আসলে মিহির সন্দেহ হয়। তখনই হঠাৎ চাবি দিয়ে ওই পাশ থেকে কেউ একজন দরজা খুলে ফেলে, আর মিহি কাছে গিয়ে দেখার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে একটা অজ্ঞাত হাত। মিহি কোনো রকমে নিজেকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে একটা কাঁচি দিয়ে আঘাত করতে উদ্যত হলে অজ্ঞাত লোকটা হাতটা সরিয়ে নেয়, আর এই সময় হয়েজের রুম থেকে কেউ একজন চিৎকার করে ওঠে। কিন্তু হয়েজের রুমে গেলে দেখা যায় সে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সে কিছু একটা দেখে ভয় পেয়েছে। মিহি তাকে জিজ্ঞাসা করলে হয়েজে জানায় যে সে চিৎকার করেনি। তখন মিহি দৌড়ে জিওনের রুমে আসে। তারা দুজনই এমন কিছু একটা দেখেছে যেটা তারা স্বাভাবিক ব্যাখ্যায় মেলাতে পারছে না। পরদিন সকালে যথারীতি পুলিশ ডাকা হয়, আর অভিযোগ করা হয় গতকাল রাতে তাদের বাসায় কেউ একজন অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল। কিন্তু পুলিশ বাসায় কোনো ফোর্স এন্ট্রির আলামত পায়নি, উপরন্তু সমস্ত ফিঙ্গারপ্রিন্ট মিহির নিজের। মিহি পুলিশকে বলে তার ধারণা গতকাল রাতে যে এসেছিল সে মানুষ ছিল না। এই কথা শুনে চুলজুং রেগে গিয়ে হয়েজেকে বকাবকি শুরু করে। তখন হয়েজে উঠে নিজের রুমে চলে আসে। মিহিও হয়েজের পিছে পিছে তার রুমে আসলে হয়েজে তার মাকে একটা ছেঁড়া কাগজের টুকরো দেয়, যেখানে লেখা ছিল, এই বাড়ি থেকে চলে যাও, বাবা নিজের ছেলেকে হত্যা করবে। মিহি হয়েজেকে জিজ্ঞাসা করে এটা তোমাকে কে দিয়েছে, কিন্তু হয়েজে কিছুই বলে না, কারণ সে যেটা দেখেছে সেটা হয়তো কেউই বিশ্বাস করবে না। এই ঘটনার পরদিন মিহি একদিন চার্চ থেকে বাসায় আসছিল। এই সময় এলাকারই এক পরিচিত দোকানদার তাকে দেখে বলে মিহির বাসায় হয়তো অশুভ কিছুর ছায়া আছে। সে কিছু লোককে জানে যারা এই সমস্যার সমাধান করতে পারবে। বাসায় এসে অনেক ভাবার পর হয়েজের দেওয়া ওই চিরকুটের মানে খুঁজতেই সে ওই মহিলার পরামর্শে এক তান্ত্রিককে ডেকে আনে। হ্যাঁ, যেন তেন তান্ত্রিক নয়, একেবারে কোটটায় পরা কোরিয়ান তান্ত্রিক। সে বলে এই ঘরের এনার্জি কোনো খারাপ এনার্জিকে উত্তর দিকে যেতে বাধা দেয়। বাসার উত্তর দিকের একটা দরজার সামনে এসে তান্ত্রিক বলে এই দিকে কি আছে। মিহি জানায় এই দরজাটা তাদের বাসার নিচে বেসমেন্টে নিয়ে যায়। বেসমেন্টে আসলে তান্ত্রিকের হাতে থাকা একটা লকেট তীব্রভাবে একটা দরজার দিকে আকর্ষিত হতে থাকে। আকর্ষণটা এতটাই তীব্র ছিল যে তান্ত্রিককে লকেট সমেত দরজার দিকে টেনে নিতে থাকে। তারপর হঠাৎই আকর্ষণটা থেমে যায়। তখন সেখানে কান পাতলে অদ্ভুত সব কথা শোনা যায়। বোঝা যায় একজন নয়, বরং একাধিক পুরুষ আর মহিলা কথা বলছে। এটা শুনেই তান্ত্রিক দৌড়ে বাইরে আসে আর বলে এখানে অদ্ভুত কিছু একটা তো ঘটছে, কিন্তু আপনার পূর্বপুরুষদের আত্মার সাথে এর কোনো সম্পর্ক নেই।
আমার কাছে এর একটাই সমাধান আছে, আপনি যত তাড়াতাড়ি পারেন বাসাটা বদলে ফেলুন। এই বলে সেদিনের মতো তান্ত্রিক চলে যায়। আর ঘটনা আবার 1992 সাল থেকে 2017 সালে চলে আসে, মানে বর্তমানে। দেখা যায় সেই তরুণ পাদ্রী কোরিয়ার কালচারাল হেরিটেজ অর্গানাইজেশনে এসেছে আর ওই বাড়িটার ইতিহাস নিয়ে জিজ্ঞাসা করছে। তখন ম্যানেজারের কাছে সে জানতে পারে হয়েছে একা নয় বরং 60-এর দশকেও একটা পুরো পরিবার রাতারাতি গায়েব হয়ে গিয়েছিল, যাদের আর কোনো খোঁজ পরবর্তীতে পাওয়া যায়নি। এই বাড়িটা কোনো সাধারণ বাড়ি না। নিজের পুলিশ বন্ধুর সহায়তায় সে পুরনো কেস ফাইল ঘেটে সেই মিসিং পরিবারের একটা বিস্তারিত তথ্য জানতে পারে। তার মানে ঘটনাগুলো শুধু লোকমুখে প্রচলিত নয়, বরং বাস্তব। অন্যদিকে মিস মিহির বাড়ির দেওয়াল ঘড়িতে ঠিক 12টা বাজতেই আয়নাতে রক্তের দাগ ভেসে ওঠে। সেখানে খেয়াল করে দেখতেই মনে হলো একটা বাচ্চা মেয়ে যেন দৌড়ে বেসমেন্টের দিকে গেল। মিস মিহি বেসমেন্টে গেলে দেখে 60-এর দশকে হারিয়ে যাওয়া সেই বাচ্চা মেয়ে দুটো খেলা করছে। কে ওখানে জিজ্ঞাসা করতেই বাচ্চা মেয়ে দুটো এমনভাবে তাকায় যে মিস মিহি ভয় পেয়ে যায়। বেসমেন্ট থেকে বের হতেই যাবে এমন সময় ট্রেডিশনাল পোশাক পরা এক মহিলা ছুরি হাতে তেড়ে আসে। এই মহিলা আর কেউ নয়, বরং 1942 সালে নিখোঁজ হয়ে যাওয়া এক জাপানি জেনারেলের স্ত্রী, যারা এই বাড়িতেই থাকত যখন কোরিয়াতে জাপানের উপনিবেশ ছিল। মিস মিহি এর আগেও একবার এদের দেখেছিল। 1992 সালে সেদিন তান্ত্রিক চলে যাওয়ার পর মিস মিহি আরও একজন তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিল, যে ওই বাসায় একটা পুজোর আয়োজন করে। চারিদিকে লবণ ছিটিয়ে দিয়ে সে আত্মাদের ডাকতে থাকে। আর এক সময় বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষ যারা সময়ের ব্যবধানে মারা গেছে তাদের আত্মা ওই রুমে হাজির হয়। আর এখানেই মিস মিহি প্রথমবারের মতো সবাইকে দেখতে পায়। কিন্তু সে জানতো না এই আত্মারা একসময় এই বাড়িরই বাসিন্দা ছিল। সেদিনই বেশটা রাত হয়ে গেলেও জিওন বাসায় ফেরে না। হয়েছে বাসায় আসলে তার মাকে বলে জিওন তো অনেক আগেই বাসায় আসার জন্য তার কাছ থেকে চলে এসেছিল। তারপর অনেক খোঁজাখুঁজির পর জিওনকে রাস্তার পাশের একটা খনির ভিতর থেকে পাওয়া যায়। দুর্ঘটনাবশত সে পানিতে ডুবে মারা গেছে। কিন্তু জিওনের বাবা জিওনের মৃত্যুর জন্য হয়েজেকে দায়ী করে। বড় ভাই হিসেবে সে জিওনের খেয়াল রাখতে পারেনি, যার কারণে জিওনের মৃত্যু হয়েছে। এদিকে বর্তমানে 2017 সালে পাদ্রী মিস মিহির বাড়িতে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলোর মধ্যে একটা মিল খুঁজে পায়। আর মিস মিহিকে এই ঘটনা জানাতে পাদ্রী বাসায় আসে। 1942, 1967 আর শেষমেশ 1992 সাল প্রতিটা ঘটনারই 25 বছর পর পর পুনরাবৃত্তি ঘটেছে। সেই হিসেবে আজকেই সেই দিন যেদিন এই ঘটনা আবার পুনরায় ঘটবে, মানে 2017 সালে। মিস মিহি ছবিতে হারিয়ে যাওয়া লোকেদের দেখে চিনতে পারে এতদিন সে যাদের অশরীরী ভেবে আসছে তারা মূলত এই বাড়িতে সময়ের গর্ভে হারিয়ে যাওয়া মানুষ। আর 25 বছর পর পর যখন সময়ের সব রেখা একসাথে মিলিত হয় তখন তারা সকলে একে একে আবির্ভূত হতে শুরু করে। পাদ্রী মিস মিহিকে এই বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু মিস মিহি বলে সে এতদিন সবকিছু সহ্য করেছে শুধু তার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য, তাই সে আজকের সুযোগটা মিস করতে চায় না। তখন দেখা করার সময় শেষ হয়ে গেলে পাদ্রীকে পুলিশ নিয়ে যায় আর মিস মিহি ওই বাড়িতেই থেকে যায়। রাত ঠিক 11টা বেজে 10 মিনিট। 1992 সালের এই দিনের ঠিক এই সময়টা 2017 সালের সময়ের রেখার সাথে মিলে যায়। মিস মিহি বেসমেন্টের ওই দরজার সামনে গেলে সে একটা অদ্ভুত পোর্টালে প্রবেশ করে। আর সেই দিনে উপস্থিত হয় যেদিন চুলজং মাতাল হয়ে ঘরে এসেছিল। আর সেদিন ওই দরজার ওপারের হাতটা আর কারো নয় বরং 2017 সাল থেকে আসা আজকের মিস মিহিরই ছিল। আর যেই কারণে পুলিশ সেদিন ঘরে মিস মিহির ছাড়া আর কারো ফিঙ্গারপ্রিন্ট পায়নি। নিজের সাথে দেখা করতে না পেরে সে হয়োজের কাছে যায় আর তাকে ওই চিরকুটটা দেয়। হয়োজে সেদিন তার মাকে হঠাৎ বৃদ্ধ অবস্থায় দেখে আর এই কারণেই সে কাউকে কিছু বলছিল না। এখানে আরও একটা টাইম ট্রাভেল ঘটে। শুরুতে তোমাদের যেই সিনটার কথা মনে রাখতে বলেছিলাম, যেহেতু একাধিক সময়ের রেখা একই সাথে মিলে যায় তাই জিওনের মৃত্যুর কিছুদিন পরের হয়েছে আর 2092 সালের আশেপাশের কোনো একটা সময়ের বৃদ্ধ হয়েছে ওই একই দিনে টেলিপোর্ট করে। তার বাবা চলে গেলে হয়েছে জিওনের রুম থেকে আওয়াজ পেয়ে রুমে যায়। ছোট হয়েছে জিওনকে জীবিত দেখে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে, কারণ সে যেই সময় থেকে এসেছে সেখানে জিওন মারা গেছে। কিন্তু জিওন কিছুই বুঝতে পারে না। রুম থেকে বের হতেই হয়েছে তার বাবাকে দেখতে পেয়ে বলে জিওন ফিরে এসেছে, সে ওর রুমে আছে। কিন্তু রুমে তাকালে দেখে সেখানে কেউ নেই, কারণ এখানে আরও একবার টাইম ট্রাভেল হয়েছে। হয়েছে রুম থেকে বের হওয়া মাত্রই সময় বদলে জিওনের মৃত্যুর পরবর্তী সময়ে চলে এসেছে। আর চুলজুং মূলত এসেছে জিওনকে হারানোর ক্ষোভ থেকে হয়েছেকে হত্যা করবে বলে। এদিকে পোর্টাল দিয়ে ফিরে যাওয়ার সময় বৃদ্ধ মিস মিহির সাথে দেখা হয়ে যায় 2092 সাল থেকে আসা হয়েজের।
ছোটবেলায় হারিয়ে যাওয়া ছেলে বৃদ্ধ বয়সে প্রায় ৭৫ বছর পর নিজের মায়ের সাথে দেখা করে। এদিকে হয়েছে চুলজুংকে বেসমেন্টে নিয়ে এসেছে আর তাকে প্রায় হত্যা করেই ফেলবে। বৃদ্ধ হয়েছে তার মাকে বলে আজকের এই দিনে তার মৃত্যু তার নিয়তিতে লেখা ছিল। তার মা তাকে বাঁচানোর জন্যই ২৫ বছর জেলে শাস্তি ভোগ করেছে। আজকে যেন সে হয়েছেকে না বাঁচায় আর ভবিষ্যৎ বদলে দিয়ে একটা স্বাভাবিক জীবনে ফিরে যায়। কিন্তু মিস মিহি হয়েজের কথা না শুনে পোর্টাল থেকে বেসমেন্টে প্রবেশ করে আর চুলজুংকে হত্যা করে। আহত মিহি সেখানে পৌঁছালে বৃদ্ধ মিহি হয়েজেকে ওই পোর্টালের ভেতর দিয়ে ২০১৭ সালে নিয়ে আসে। কিন্তু চুলজুংকে হত্যা করার পর হয়েজে নিরাপদ ছিল। তাহলে কেন তাকে ২০১৭ সালে নিয়ে আসা হলো? কারণ ভবিষ্যৎ থেকে আসা মিহি তার নিজের স্বামীকে হত্যা করেছিল, যার কারণে সকল প্রমাণ ১৯৯২ সালের মিহির বিরুদ্ধেই যেত আর তাকে জেলে যেতেই হতো। তখন হয়েজেকে দেখার কেউ থাকতো না। যেহেতু হয়েজে বংশগত হৃদরোগে আক্রান্ত, তাই তার দেখভালের জন্য একটা ভালো পরিবেশের দরকার ছিল, যেটা মিহি জেলে থাকলে হয়েজের জন্য ব্যবস্থা করা যেত না। ২০১৭ সালে এসে মিস মিহি হয়েজেকে দেখাশোনার জন্য পাদ্রির কাছে দিয়ে দেয়। এই পাদ্রি আর কেউ নয় বরং হয়েজের ছোটবেলার বন্ধু চই। তাহলে এখন প্রশ্ন আসছে, হয়েজের গার্লফ্রেন্ডের কি হলো? গল্পের শেষ পর্বে পাদ্রি হয়েজেকে ইয়নহির কাছে নিয়ে যায়। সে এখন একটা ইউনিভার্সিটিতে পড়ে আর এখন থেকে ইয়নহি হয়েজের গার্জিয়ান হিসেবে তার দেখাশোনা করবে। এত বছর পর হয়েজেকে দেখে মনের অজান্তেই ইয়নহির চোখে পানি চলে আসে আর এভাবেই গল্পটা শেষ হয়। তোমাদের কাছে গল্পের এন্ডিংটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, তাহলে খুশি হব।